আসসালামু আলাইকুম, ফাতিয়া কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু, আজকে সকালে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স থেকে একটা এসএমএস পেয়েছি, যেখানে একটা লিঙ্ক ছিল, যে লিঙ্কে বাংলাদেশের আসন্ন সংবিধান সংস্কারের ব্যাপারে আপামর মানুষের পরামর্শ চাওয়া হয়েছে। তো তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? জি, এই বিষয়ে আমি quite recently আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। যেখানে আমি বলেছিলাম এবং লিখেছিলাম যে আমি বাংলাদেশি কনস্টিটিউশনে আমি কি কি রিফর্ম বা চেঞ্জ বা পরিবর্তন চাই। সো আজকে সেটি আমি আর একটু এলাবোরেট করে বলবো। The first reform that I want in our constitution is that আমরা জানি যে আমাদের বর্তমান কনস্টিটিউশনের মধ্যে 4টি ফান্ডামেন্টাল প্রিন্সিপলস রয়েছে। যেগুলোকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলি। জি। এবং সেই 4টি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। কিন্তু দেখেন, these fundamental principles are very unclear. For example, জাতীয়তাবাদ, how is that a fundamental principle? এটা দিয়ে কি বোঝায় আসলে? আরেকটা কথা হচ্ছে যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র cannot exist because they are two opposite ideas, two opposite things, right? So they cannot coexist and coincide. So Ami chai je we should get rid of these unclear fundamental principles and instead replace them with four other fundamental principles. Four other fundamental principles ki. Number one, হচ্ছে আইনের শাসন ও জবাবদিহিতা. Number two, সাম্য ও মানবিক মর্যাদা. Number three, ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার. এবং Number four, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম সহিষ্ণুতা. চমৎকার। সেকেন্ড রিফর্ম কি তাহলে? রাইট। আমাদের সেকেন্ড রিফর্ম হচ্ছে যে আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 2A তে বলা আছে যে বাংলাদেশ উইল বি এ বাংলাদেশ will be a secular nation. বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা আছে, কিন্তু আর্টিকেল আচ্ছা, এটা তুমি বলছো যেটা, সেটা আর্টিকেল 2 এ হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র ইসলাম। রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলাম এটা বলা আছে আর্টিকেল 2A তে। এবং আর্টিকেল 12 এ বলা আছে যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা আছে, মানে বাংলাদেশ will be a secular country. But again, these are two opposite ideas, because how can you make Islam our Rashtra Dharma if you're making Bangladesh a secular nation? Number one, secularism এর definition কি সেটার ব্যাপারে তো অনেক debate রয়েছে, but if we even forget that debate for now, like I said, ধর্মনিরপেক্ষতা and Islam as a রাষ্ট্র ধর্ম cannot coincide. So আমি অবশ্যই চাই যে Islam should be Bangladesh's রাষ্ট্র ধর্ম, since Islam is kind of like embedded in our blood. inclusive religion. Right, exactly. এবং আমি চাই যে ইনস্টেড অফ ধর্মনিরপেক্ষতা আমাদের কনস্টিটিউশনে যেই যেই জায়গায় ধর্মনিরপেক্ষতা উল্লেখ করা আছে, it should be replaced to অসাম্প্রদায়িকতা, which means যে we will be inclusive and respectful to all other religions, and we will restore peace, which is how a country should be. তার মানে আমি যদি বুঝে থাকি সঠিক, তুমি বলছো যে বাংলাদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতা শব্দটা যত জায়গায় রয়েছে, এটাকে তুমি রিপ্লেস করতে চাও অসাম্প্রদায়িকতা শব্দটা দিয়ে, আর রাষ্ট্রধর্ম ইসলাম তুমি রাখতে চাও। চমৎকার। তারপর রিফর্ম নাম্বার 3 হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 145(1) এ বলা আছে যে গভর্নমেন্ট যখন একটা এগ্রিমেন্ট সাইন করবে with a foreign country, then the government will show that agreement to the president, and the president will place that in the parliament. দেখেন, the president এখন বর্তমানে আমাদের যে এগ্রিমেন্ট সাইন করা হয়, the president does not show that to the parliament or does not present that to the public. আমাদের অনেক এগ্রিমেন্টস কিন্তু গোপন রাখা হয়। এবং নাম্বার 2, আমি মনে করি যে instead of the government signing and then showing it to the president, we should show it, the government should show it to the people directly before even সাইন করার আগে তারা পার্লামেন্টে এটা প্লেস করবে, যেন অনেক ডিসকাশনের স্কোপ থাকে। আমরা এই এগ্রিমেন্ট নিয়ে যেন ডিবেট করতে পারি, ডিসকাশন করতে পারি, কথা বলতে পারি, এবং ফ্রম পাবলিক অপিনিয়ন দ্য গভর্নমেন্ট উইল আন্ডারস্ট্যান্ড যে আদৌ কি আমাদের একটা সার্টেন এগ্রিমেন্ট সাইন করা উচিত নাকি না।
বুঝতে পেরেছি। তাহলে তোমার এই Right. পয়েন্টটা হচ্ছে যে কোনো বৈদেশিক চুক্তি গোপন রাখা যাবে না এবং ওই চুক্তি সম্পাদনের আগে পার্লামেন্টে দেখাতে ওপেন হবে। ডিসকাশন Right. হবে। সো আমরা সবাই জানবো যে কোন দেশের সঙ্গে আমাদের রাষ্ট্র কি চুক্তি করতে যাচ্ছে। And we will also have active citizenship and get to be more included in these decision-making কিন্তু processes. যে সমস্ত সামরিক চুক্তি হবে বা খুব গোপন চুক্তি যেগুলো আসলে গোপনীয়তা রক্ষা প্রয়োজন, সেগুলো তোমার গোপন রাখতে কোনো আপত্তি আছে? No, because that's like that's something else. That's protecting your own country's safety. রাইট। Right. That's ওকে। that's considering your country's safety first and then having limits. ওকে, But তুমি আমি বলছি যে any আইন বা any agreement যে আমাদের দেশের মানুষের উপর প্রভাব করবে, that should definitely be presented to the আন্ডারস্টুড। people. ওকে, নেক্সট ওয়ান। Okay. আমাদের fourth reform হচ্ছে যে আমাদের আর্টিকেল কনস্টিটিউশন আর্টিকেল 46 এ বলা আছে যে a country the people of a country if they commit a crime বাংলাদেশে then তাকে indemnity দেওয়া হবে দুটো শর্তে number one if they do it for national liberation war or number two if they commit a crime because of law and order or to restore law and order. But আমরা দেখেছি যে অতীতে in the past people have abused this article এবং they've committed crimes with the thinking যে ও আমি যদি মানে এটা করি যদি এই অন্যায় কাজ করি তাও আমাকে মাফ করে দেওয়া হবে আমাকে indemnity দেওয়া হবে because article 46 protects me এবং এই আর্টিকেলকে অ্যাবিউজ করে অনেকে অনেক ক্রাইম কমিট করেছে এবং অনেক ব্যাড ডিসিশনস নিয়েছে ফর on behalf of Bangladesh. কিছু উদাহরণ দিবা? যেমন for example they've been forced disappearances, murder, crossfire, এরকম অনেক কিছুই হয়েছে বাংলাদেশে আমরা Got it. দেখেছি, right? So আমি চাই যে this indemnity article 46 should not even exist, right? তাহলে কি হবে যে no one will be given indemnity and no one will commit a crime either. তারা মনে করবে যে আমি যদি এটা করি তাহলে আমার তো কোনো ইন্ডেমনিটি নাই আমাকে তো মাফ করা হবে না আর্টিকেল 46 doesn't exist আমাকে কিভাবে কি প্রটেক্ট করবে rather if that person does do it for a good cause if they do commit a crime for a good cause then আমি মনে করি যে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তখন he will go immediately to trial এবং সেই ট্রায়ালে গিয়ে তিনি বলবেন যে like whether he committed the crime for a good reason or a bad reason like whether his intentions were good or not. যদি সামারি করি তাহলে তুমি বলছো যে দায় মুক্তি দেওয়া হবে না কিন্তু সে যদি রাষ্ট্রের স্বার্থে কোনো কাজ করে থাকে সেটার জন্য তাকে ট্রায়ালের মুখোমুখি হতেই হবে কিন্তু তখন সে সেলফ ডিফেন্সের সুযোগ পাবে। ভেরি গুড। সো ফোর্থ ওয়ান আন্ডারস্টুড। আর কি আছে? And the fifth reform in our constitution is that আমরা জানি যে article 70 মনে হয় হ্যাঁ article 70 তে আমাদের constitution এ বলা আছে যে a member of a political party cannot vote against that political party এবং if he does vote against that political party then আমরা জানি যে the head of the political party will then remove them him or her from the parliament. মানে she member of parliament থাকবে না, she will vacate his position. Right, exactly. Okay. And correct. no one wants to give up their seat at the parliament. So in one way or another তাকে indirectly force করা হয়েছে তাদেরকে to vote for that political party. কিন্তু আমি মনে করি যে এই আর্টিকেল 70 কে অনেকে মানে হেড অফ দ্য পলিটিক্যাল পার্টি অ্যাবিউজ করে তারা কিন্তু অনেক খারাপ বা অনেক abusive laws করেছে এবং অনেক যেমন আইসিটি অ্যাক্ট রাইট এক্স্যাক্টলি এবং অনেক কিছু করেছে যা দেশের স্বার্থের জন্য মানে ঠিক না রাইট বা দেশের জন্য ভালো না in the long run maybe it's good in the short term but in the long run it's not and we should definitely consider more about our future than the present. So আমি চাই যে আমরা এমন ভাবে আর্টিকেল 70 কে রিফর্ম করি জাস্ট অ্যাজ ইন্ডিয়া এন্ড পাকিস্তান হ্যাভ ডান দেখেন তাদের একটা যুক্তি ছিল যে if article 70 does not exist তাহলে তো গভর্নমেন্ট আসবে এবং ফল করবে এবং আবার আসবে এবং আবার ফল করবে স্টেবিলিটি থাকবে না right there will be no stability. So India and Pakistan what they did is যে তারা বলেছে যে in order to restore stability definitely you cannot give অনাস্থা ভোট আপনি অনাস্থা ভোট দিতে পারবেন না against the head of a political party কিন্তু আপনি ঠিকই আপনার political party যদি
কোনো খারাপ বা কোনো ব্যাড আইন বা কিছু মানে কিছু করে থাকে, কোনো এগ্রিমেন্ট করে থাকে বা কিছু করে থাকে, then you can definitely speak out against that. চমৎকার, তোমার সত্য নিশ্চিত বুঝতে পারলাম। তুমি বলতে চাইছো যে অনাস্থা ভোট দেওয়ার সুযোগ থাকবে না, কিন্তু এছাড়া রাজনৈতিক দল যদি কোনো ধরনের আইন নিয়ে আসে তার বিরুদ্ধে সোচ্চার You হলেও can talk against তার it. লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে মেম্বারশিপটা ক্যান্সেল হবে না। Right. সো দিস ইজ কাভার্ড বাই আর্টিকেল 70। আচ্ছা, আর কোনো আছে সংস্কার তুমি চাও? The last সংস্কার, আমরা শেষ করবো, হ্যাঁ বলো। the last সংস্কার is that আমাদের কনস্টিটিউশনের মানে কনস্টিটিউশনে না, কিন্তু আমরা দেখেছি যে যেই জাজমেন্ট দিয়ে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হয়, বুঝতে পারছি কোনটা বলছো, ত্রয়োদশ সংশোধনী 13th অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, সেই জাজমেন্ট কিন্তু একজন রিটায়ার্ড জাস্টিস লিখেছেন লিখিতভাবে। তিনি যখন এটা পাশ করেছেন, that was from a retired justice, so he was not serving at that time, which makes this decision completely invalid, number 1. Number 2 হচ্ছে যে তিনি লিখেছেন যে এখন থেকে caretaker government shall not exist, but একটি শর্ত দিয়েছেন যে if a government or if the political party wants, then they can bring back that caretaker government if they want. So দেখেন আমরা কিন্তু আমাদের অবিটার দিকটা বা আমাদের রেশিও ডিসাইডেন্টলি আমরা মনে করেছি যে if we want you can do it, বাট আমাদের অবিটার দিকটা ছিল যে আমাদের করতে হবে, ফলো করতেই হবে। আমাদের অবিটার দিকটা আমরা ধরে নিয়েছি যে we have to get rid of the caretaker government, right? আমি চাই যে this judgment should not be followed and the caretaker government should come back to restore stability during elections. আমাদের সংবিধান প্রথম যখন রচিত হয় সেই গণপরিষদ বিতর্ক তো মনে হয় এরকম একটা আলোচনা জাতীয় চার নেতা করেছিলেন, রাইট? তারা বলেছিলেন যে like they discussed something about a caretaker government, কিন্তু because they didn't have that much discussion or debate about it, I don't think লাস্টে সেটা আর পাশ হয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথাটা। আমি তোমার সবগুলো আলোচনা শুনলাম। তুমি যে ধর্মনিরপেক্ষতাকে অসাম্প্রদায়িকতা দিয়ে শেষ করতে চাও সেইটা আমার মনে পড়াতে আমি একটা পয়েন্ট যুক্ত করি। তোমার সঙ্গে তো আলোচনা হচ্ছিল যে যখন 71 এর ইলেকশনে শেখ মুজিবুর রহমান বিজয়ী হন, ওই ইলেকশনের যে ইলেকশন ম্যানিফেস্টো সেখানে তো ধর্মনিরপেক্ষতা ছিল না, মানে হি ডিডন্ট ওয়েন্ট টু দ্য পিপল সেইং যে ধর্মনিরপেক্ষতা থাকবে। সো রিয়েলি আমরা যখন তাকে ভোট দিয়েছি বা তিনি যখন ক্ষমতায় আসার সুযোগটা পেয়েছিলেন, ভোটটা নির্বাচিত হয়ে, সো তখন কিন্তু we didn't vote him because of ধর্মনিরপেক্ষতা। আমরা ধর্মনিরপেক্ষতা quite recently কিন্তু তার মানে তুমি বলতে চাইছো যে নির্বাচনী যে ইশতেহার শেখ মুজিবুর রহমানের 71 এর ইলেকশনে, 70 ইলেকশনে, সেই নির্বাচনী ইশতেহারেও ধর্মনিরপেক্ষতা ছিল না। সো আফটার দ্যাট, সো এটা তুমি অসাম্প্রদায়িকতা শব্দটাতে পরিবর্তন চাও, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম চাও। ওকে, সো চমৎকার আলোচনা হলো। একটু লম্বা হয়ে গেছে, আমার ধারণা ছিল তুমি খুব অল্প সময় বলতে পারবা, বাট ইট টুক অলরেডি 13 মিনিটস। তোমাকে অনেক ধন্যবাদ আম্মু। তাহলে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে তাহলে এগুলো লিখে পাঠিয়ে দিও। ওকে, আসসালামু আলাইকুম।